আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে হাতিয়া, পটুয়াখালীর কলাপাড়া ও বাগেরহাটে ব্যাপক ক্ষয়ক্ষতি। ডুবে গেছে ফসলি জমি, ভেসে গেছে অসংখ্য মাছের ক্ষেত। রাজধানীতে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি। রেমালের তাণ্ডবের সামনে আবারও ঢাল হয়ে দাঁড়ালো সুন্দরবন। সকল আঘাত বুক পেতে নিয়ে রক্ষা করল উপকূলীয় অঞ্চল। এবং সিলেটের কৈলাস টিলার ৮ নম্বর কূপে গ্যাসের সন্ধান মিলেছে। আগামী বছর দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলের বিভিন্ন জেলা। নোয়াখালীর বিচ্ছিন্ন উপকূলীয় দ্বীপ হাতিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় উপড়ে গেছে শতাধিক বিদ্যুতের খুঁটি এবং সেই কারণে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগও। তাছাড়া বাগেরহাটে ১০,০০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, আর জলোচ্ছ্বাসে জেলার ৫ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে অন্তত ১০,০০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত ৩৫,০০০ ঘরবাড়ি। ঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে জেলার ৫ লাখ মানুষ পানিবন্দী হয়েছে। জেলায় অন্তত ৩৫,০০০ মৎস্যঘেরের মাছ ভেসে গেছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১১টি ইউনিয়ন প্লাবিত হয়ে ৫০,০০০ মানুষ পানিবন্দী হয়ে আছে। নিজুম দ্বীপের ৯টি ওয়ার্ডের প্রধান সড়ক ও বাজারগুলো প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে নিজুম দ্বীপ ইউনিয়ন প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় জেলা বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ভাঙচুর হয়েছে। ফুলজুরি বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান, পাতাকাটা গ্রামের বসতঘর উড়িয়ে নিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও মাছের ঘেরসহ ঘরবাড়ি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝালকাঠির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এমনকি জেলা শহরের অলিগলি, বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। বেশ কয়েকটি প্রধান সড়কও পানির নিচে তলিয়ে গেছে। জেলার ৪ উপজেলার ২ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। প্রবল বাতাসের কারণে আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা গাছ উপড়ে পড়ে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষতিসহ বসতঘরে গাছ পড়ে ৪ জন আহত হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মগদরা ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় কিছু বাড়িঘর, টিনের চাল উড়ে গেছে। গাছ পড়ে বিদ্যুতের সংযোগ ছিঁড়ে গেছে। আজিমপুর ও কলাপানিয়া ইউনিয়নের অনেক জায়গায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদা বেড়িবাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যশোরের ৮ উপজেলায় শতাধিক মাটির ঘর ভেঙে গেছে। এছাড়া ঘরের টিন ও বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালের হিজলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঝড়, ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার বাউশিয়া গ্রামের ঘরবাড়ি সহ বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধ শতাধিক ঘর। চরাঞ্চলে প্লাবিত হয়েছে প্রায় ১৫টি গ্রাম। গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে অনেক এলাকার। রাকিব হাসান, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলুল হক বাবু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বাবু, সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী ক্ষয়ক্ষতির কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। হ্যাঁ ফয়জা, আপনি যেমনটি বলছিলেন, যদি ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির পরিমাণের কথা বলতে চাই, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে বিগত দিনগুলোতে সাতক্ষীরায় আমফান, বুলবুল বা ইয়াস এবং আইলার যে ঘূর্ণিঝড় হয়েছে, তাতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি সাতক্ষীরাতে হয়েছে, সেই তুলনায় কিন্তু ঘূর্ণিঝড় রেমালে বাবু, আপনাকে ধন্যবাদ।
বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা পরবর্তীতে আবারও সংযুক্ত হব আপনার সাথে। ঢাকা সহ দেশের 20টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এসব এলাকার নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত তার আগের 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 235 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। ঢাকায় রেকর্ড করা হয়েছে 151 মিলিমিটার। গতকাল রাজধানীতে ব্যাপক বৃষ্টিতে বিভিন্ন স্থানে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিভিন্ন সড়কে উপড়ে গেছে গাছপালা। দর্শক, এই মুহূর্তে আমরা আবারও যুক্ত হচ্ছি সহকর্মী ফয়জুল হক বাবুর সাথে। তো বাবু, সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী ক্ষয়ক্ষতির যে খবর আপনি জানাচ্ছিলেন, তার পরবর্তী পর্যায়ে বাকিটুকু আমাদেরকে বলবেন। হ্যাঁ, আমি যেমনটি বলছিলাম, আসলে আমাদের ঘূর্ণিঝড় যে রেমালের যে ক্ষতির পরিমাণ সেটি বিগত দিনে যে সমস্ত সাতক্ষীরায় ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছে সেই তুলনায় কিন্তু এবারের ক্ষতির পরিমাণটা অনেকটাই কম। কারণ সাতক্ষীরায় আমরা লক্ষ্য করেছি যে ঘূর্ণিঝড় রেমালে আমাদের উপকূলীয় যে সমস্ত বেড়িবাঁধগুলো আছে সেগুলো কিন্তু খুবই নাজুক অবস্থা হওয়া সত্ত্বেও অন্যান্যবার যে সমস্ত ঘূর্ণিঝড় আসে তাতে কিন্তু কোনো না কোনো পয়েন্ট ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে, কিন্তু এবার কিন্তু আমরা কোনো ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করতে দেখিনি। তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পানির উচ্চতা বৃদ্ধি এবং অতিবৃষ্টির কারণে নদী বা যে মৎস্য ঘেরগুলো আছে সেই ঘেরগুলো ছাপিয়ে আপনার ঘেরের ভিতরে পানি প্রবেশ করেছে। তাতেই কিন্তু প্রায় 200 হেক্টরের মতো ঘের কিন্তু আপনার প্লাবিত হয়েছে বলে আমরা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি। এছাড়াও ফসলি জমির ক্ষেত্রে আপনার 604 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা হয়েছে এবং উপকূলবর্তী যে সমস্ত মাটির ঘর বাড়ি আছে সেগুলো কিন্তু আপনার বিধ্বস্ত হয়েছে। সেটার সংখ্যাও কিন্তু আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে 276টির মতো কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এবং আপনাদেরকে যদি আজকের অবস্থা আপনাদেরকে জানাতে চাই সেক্ষেত্রে বলতে পারি গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু সাতক্ষীরাতে কোনো প্রকার বৃষ্টি বা ঝোড়ো বাতাস আমরা লক্ষ্য করিনি। এখন আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সাতক্ষীরার কিন্তু কোনো বাতাস বা বৃষ্টি তো নাই এবং আকাশ কিন্তু অনেকটাই পরিচ্ছন্ন। তবে সকাল থেকে মাঝে মধ্যে আমরা লক্ষ্য করেছি যে কিছুটা মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখন পরিবেশ পরিস্থিতি বা আবহাওয়া কিন্তু অনেকটাই স্বাভাবিক। তো এছাড়াও যে সাতক্ষীরার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি কিন্তু আপনার খুব বেশি সেটা কিন্তু আমরা বলছি না। তবে রেমালের যে আঘাত হানার কথা ছিল সেটি যেহেতু সাতক্ষীরা সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা, সুন্দরবনের কারণেই কিন্তু অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে সাতক্ষীরাবাসী রক্ষা পায় এবং সাতক্ষীরা উপকূলের মানুষ যতটা আতঙ্কে ছিল সেই তুলনায় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা লক্ষ্য করিনি। তো সেদিক দিয়ে কিন্তু সাতক্ষীরা অনেকটা মানে সংকট মুক্ত বলে আমরা বলতে পারি। তো এই ছিল সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ অবস্থা। ফয়জা। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন প্রতিনিধি ফয়জুল হক বাবু। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বাংলাদেশ অংশে 6000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে আছে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পৃথিবীর অনন্য এ সম্পদ অসংখ্য প্রাকৃতিক বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। সিডার, আইলা, নার্গিস, ফণী, বুলবুল, আমপান, মখার মতো ঘূর্ণিঝড় রেমালের আঘাতও বুক পেতে নিয়ে উপকূলকে রক্ষা করল প্রাকৃতিক ঢাল সুন্দরবন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 111 কিলোমিটার। এই গতিবেগে উপকূল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু এবারও প্রকৃতির ঢাল হয়ে দাঁড়িয়েছে সুন্দরবন। ঘূর্ণিঝড়ের প্রবল ঝাপটা সামলে উপকূলের বিপুল সংখ্যক মানুষ ও জনপদকে রক্ষা করেছে এই ম্যানগ্রোভ বন।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ঠেকিয়ে দিয়ে খুলনার কয়রা অঞ্চলকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করেছে সুন্দরবন। তবে জলোচ্ছ্বাসের কারণে সুন্দরবন প্লাবিত হয়েছে, গাছপালা ও বিভিন্ন প্রাণীর ক্ষতির আশঙ্কাও রয়েছে। পানিতে লবণাক্ততার কারণে সামনের দিনগুলোতে পশু পাখির পানির সংকট তৈরি হতে পারে। মিষ্টি পানির আধার হিসেবে সুন্দরবনে রয়েছে ১১৫টি পুকুর। এর মধ্যে শুধু বিভিন্ন প্রাণীর জন্য ছোট আকারের ৩৫টি পুকুর রয়েছে, আর মানুষ ও প্রাণী উভয়ের জন্য ৮০টি পুকুর রয়েছে। পুকুরগুলো সব লোনা পানিতে তলিয়ে গেছে। পশ্চিম সুন্দরবনের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। বন্যপ্রাণীর বিচরণের সব জায়গা প্লাবিত। বিচরণের শুকনো জায়গা না পেয়ে লোকালয়ে চলে এসেছে হরিণ ও বন্যপ্রাণী। তলিয়ে গেছে সব জেটি স্টেশন, ফলে বন এলাকায় যোগাযোগ একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সুন্দরবনের বেশিরভাগ এলাকা ২-৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও পানির উচ্চতা ৫ থেকে ৬ ফুটও হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের সময় মূলত সুন্দরবনের ওপর দিয়ে দুই ধরনের ধাক্কা যায়। প্রথমত তীব্র গতির বাতাস ও এরপর জলোচ্ছ্বাস। উপকূলীয় এলাকা থেকে বড় বড় শক্তিশালী ঘূর্ণিঝড় ঠেকাতে এর আগেও ঢাল হিসেবে কাজ করেছে সুন্দরবন। বিশেষ করে ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর এবং ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডব থেকে এই বন উপকূলকে রক্ষা করেছে। যদিও সেই দুর্যোগে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছিল পুরো বনাঞ্চল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে চলে যাব অন্যান্য প্রসঙ্গে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন। সবার চোখ এখন ৯০ উপজেলা নির্বাচনের দিকে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়েছে ব্যাপক প্রস্তুতি। ভোটারদের কেন্দ্রমুখী করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তৃতীয় ধাপের আনুষ্ঠানিক প্রচারণা মধ্যরাতে শেষ হয়েছে। এই ধাপে ১০৯ উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে ১৯টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। সিলেট জেলার গোপালগঞ্জ উপজেলার কৈলাসটিলার ৮ নং কূপে ৩,৪৪০ থেকে ৫৫,০০০ ফুট গভীরতা গ্যাসের সন্ধান মিলেছে। গেল ১ বছরে সিলেটে ৪টি গ্যাস কূপের সন্ধান পেয়েছে বাপেক্স। কৈলাসটিলার ৮ নম্বর কূপ থেকে দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হবে ২৫ সালের শেষ দিকে। কৈলাসটিলা গ্যাসের সন্ধান পাওয়ায় খুশি স্থানীয়রা। সিলেটের প্রতিটি ঘরে গ্যাস সংযোগ দেওয়ার দাবি সাধারণ মানুষের। শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট। প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ আধার হিসেবে পরিচিত সিলেটে গত বছর থেকেই গ্যাসকূপ অনুসন্ধান ও খননের কাজ চলমান রেখেছে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে ২০২৪ সালে কৈলাসটিলার ৮ নম্বর কূপে খনন কাজ শুরু হয়। দীর্ঘ ৫ মাস খননের পর ৩,৪৪০ থেকে ৫৫,০০০ ফুট গভীরতায় গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। গত শুক্রবার থেকে গ্যাসের ফ্লো শুরু হয়েছে। ২০২৫ সালের শেষের দিকে এই কূপ থেকে প্রতিদিন ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গোলাপগঞ্জেরই বিভিন্ন বাড়িতে কিন্তু গ্যাস নাই। তো আমার অনুরোধ, সরকার এটাকে বিবেচনায় নেবেন। এটা হচ্ছে, আমি মনে করি শুধু আমার দাবি নয়, এটা গোলাপগঞ্জবাসীর দাবি, সাধারণ মানুষের দাবি, যা প্রত্যেকটা বাড়িতে যে জ্বালানি গ্যাসের সরবরাহ করা হবে এবং সেটা পাশাপাশি সেটা জাতীয় স্বার্থেও ব্যবহার করা হবে। নতুন গ্যাসের সন্ধান পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি নিজেদের বাসাবাড়িতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করে অন্যত্র গ্যাস দেওয়ার দাবি তাদের। গতকালকে গ্যাস পাওয়া গেছে, আমরা খুবই খুশি। গোলাপগঞ্জবাসীর একটাই দাবি, এখানে গোলাপগঞ্জে যেন প্রত্যেকটি ঘরে গ্যাস সংযোগ প্রদান করা হয়। আমাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছে জাতীয় স্বার্থের তো অফকোর্স এটা কাজে লাগানো হবে, কিন্তু লোকাল আমাদের যারা আছে তাদের স্বার্থের জন্য দেখা হয়। পাইপলাইন কনস্ট্রাকশন আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে সম্পন্ন হবে। তখন এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। দেশে গ্যাসের চাহিদা মেটাতে ২০২৪-২৫ সালের মধ্যে সারা দেশে ৪৮টি কূপ খনন ও ওয়ার্ক ওভারের প্রকল্প হাতে নেয় সরকার। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট। ঈদ উপলক্ষে তোড়জোড় চলছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামারগুলোয়। দিনরাত পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারি ও শ্রমিকরা। তারা বলছেন, স্টেরয়েডের বদলে দেশীয় খাবার দিয়ে গরু মোটা তাজা করা হচ্ছে। হাট বাজারে ভারতীয় গরু যাতে না আনা হয় সেদিকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন খামারিরা। প্রতিনিধি মকবুল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের খামারিরা। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে চলছে গরু মহিষ মোটাতাজাকরণ।
কোরবানিকে কেন্দ্র করে খামারিরা বিভিন্ন হাট থেকে কিনে আনেন গরু, পরে 1 বছর ধরে করেন লালন পালন। গরু মোটাতাজা করতে স্টেরয়েড জাতীয় ওষুধ প্রয়োগ না করে দেশীয় খাবার খাইয়ে এসব পশু লালন পালন করা হচ্ছে বলে জানান তারা। আমাদের গরুরে আমরা খাবার খাওয়াই ভুট্টা, ভুসি এন্ড সবুজ ঘাস, আমরা কোনো মেডিসিন কোনো খাবার দেই না। খামারিরা বলছে গোখাদ্যের দাম চড়া ও পশু লালন পালনে খরচ বৃদ্ধি পাওয়ায় পশুর দাম নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন। তবে ভারতীয় গরু প্রবেশ না করলে ভালো দাম পাবে বলে আশা তাদের। এখন বাংলাদেশের যে গোখাদ্য উদ্যোগতি তাতে আমাদের খামারিরা কিছুটা কষ্টসাধ্য। শুধু খাদ্যের দাম বেশি না, ইলেকট্রিসিটি, লেবার সব দিক থেকেই দাম বেশি হওয়ার কারণে আমরা একটু তুলনামূলকভাবে গরুটা কমিয়ে দিয়েছি। ইন্ডিয়া থেকে যদি গরু না অবৈধভাবে তাহলে আমরা এবার ঈদে গরু বিক্রি করে লাভবান হতে পারি। স্থানীয় চাহিদা মিটিয়ে উপজেলার বাইরেও পশু বিক্রি করার সম্ভাবনা দেখছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। গতবারের তুলনায় এবার আমাদের প্রস্তুত আছে বেশি এবং সামনে আরো এই সংখ্যা বাড়তে পারে। তাতে দেখা যাবে যে আমাদের রূপগঞ্জ উপজেলায় কোনো রকম চাহিদা থাকবে না এবং খামারিরাও ভালো দাম পাবে। এবছর উপজেলার বিভিন্ন এলাকায় 15,000 পশু প্রস্তুত করেছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে হাতিয়া, পটুয়াখালীর কলাপাড়া ও বাগেরহাটের ব্যাপক ক্ষয়ক্ষতি। ডুবে গেছে ফসলি জমি, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের। রাজধানীতে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি। রেমালের তাণ্ডবের সামনে আবারও ঢাল হয়ে দাঁড়ালো সুন্দরবন। সকল আঘাত বুক পেতে নিয়ে রক্ষা করল উপকূলীয় অঞ্চল। সিলেটের কৈলাসটিলার 8 নম্বর কূপে গ্যাসের সন্ধান মিলেছে। আগামী বছর দৈনিক 21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল এখনকার সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।